এর আগের দিন গতি সংক্রান্ত, স্থিতি সংক্রান্ত এবং সময় সংক্রান্ত সবকিছু হয়েছে। আজকে শুরু হবে নিউটনের গতি সূত্র সংক্রান্ত। যেহেতু গতি চ্যাপ্টার চলছে সময় ও গতি, তার জন্য নিউটনের গতি সূত্রগুলো আসবে এখানে। তাহলে প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে বাইরে থেকে কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত না হলে, বাইরে থেকে কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি বললো? বাইরে থেকে কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত না হলে, তাহলে বাইরে থেকে কোনো বস্তু আছে, যেমন ধরুন একটা স্থির বস্তু আছে, তাহলে স্থির বস্তুর উপরে যদি বল প্রযুক্ত না হয় তাহলে সেটা ওই স্থির বস্তুটা কি থাকবে? চিরকাল স্থির থাকবে। আর যদি কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত হয় তাহলে ওই বস্তুটা সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এবার তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পেলাম? কোনো কিছু প্রয়োগ করা পাচ্ছি, তাহলে সেই প্রয়োগ করা জিনিসটা কি? বল। যেমন নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, তাহলে এখানে বল আসছে, তাহলে বলের সংজ্ঞা পাবো। তাছাড়া আর কি পাবো? আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে যে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। মানে কোন এক ধর্মের কথা বোঝানো হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সেটা স্থির থাকছে অথবা গতিশীল থাকছে। তাহলে সেই ধর্মটাকে আমরা কি বলবো? প্রথমটা বলা হবে যে যখন কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত না হবে তাহলে সেটা কি আছে? স্থির আছে। আর যদি বল প্রযুক্ত হয় তাহলে সেটা কি আছে? গতিশীল আছে। তাহলে এবার নিউটনের গতিসূত্র থেকে পেলাম কি? একটা হচ্ছে বলের সংজ্ঞা আর একটা হচ্ছে জাড্য। বলের সংজ্ঞা, জাড্য। তাহলে বলের সংজ্ঞা বা বল কাকে বলবো? বল বলা হবে যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির, গতিশীল বস্তুর দিক পরিবর্তন এবং কোনো বস্তুর আকার আকৃতি পরিবর্তন করা যায়, তাকে বলা হবে বল। আরেকবার বলছি যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির, গতিশীল বস্তুর দিক পরিবর্তন। যেমন একদিকে বলগুলো আসছিল, যেমন ফুটবল খেলায় কি হবে, যে বল এদিকে আমার দিকে ছড়া হলো, আমি কি করলাম? পা দিয়ে অন্যদিকে করে দিলাম, তাহলে তার দিক পরিবর্তন করে দিলাম। গতিশীল বস্তুর দিক পরিবর্তন এবং কোন বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করা। যেমন কোন একটা বস্তু যদি খুব, যেমন ফুটবলটাকে ধরে নাও, যদি কম বাতাস থাকে তাহলে সেটা কি করবো? আমি ফুটবলটা গোল ছিল, চাপ দিয়ে আমি সেটাকে চ্যাপ্টা করে দিতে পারবো। তাহলে তার আকৃতি পরিবর্তন করে দিলাম, কি প্রয়োগ করে? বল প্রয়োগ করে দিই। তাহলে বোঝা গেল যে কোনো বস্তুর উপরে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির, গতিশীল বস্তুর দিক পরিবর্তন এবং কোন বস্তুর আকৃতি পরিবর্তন, আকার বা আকৃতি পরিবর্তন করা যায়, তাকে বলা হবে বল। এবার হবে যে জাড্য। জাড্য কি? তাহলে জাড্য হচ্ছে যে ধর্মের জন্য কোন গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় বা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, সেই ধর্মটাকে বলা হবে জাড্য। তাহলে আরেকবার, যে ধর্মের জন্য কোন গতিশীল বস্তু গতিশীল বা স্থির বস্তু স্থির থাকতে চায়, সেই ধর্মকে বলা হবে জাড্য। বা আরেক কথায় বলতে পারবো যে ধর্মের জন্য কোন বস্তু তার অবস্থার পরিবর্তনকে বাধা দেয়। যেমন যেটা স্থির ছিল তাকে যদি আমি পরিবর্তন করি, মানে তাকে গতিশীল করি, তাহলে তাকে বাধা দেবে। বা যে কোনো গতিশীল বস্তু ছিল সেটাকে যদি আমি স্থির করি তাহলে সেটা কি হবে? বল প্রয়োগ করতেছে, মানে বাধা দিচ্ছে। তাহলে যে ধর্মের জন্য কোন বস্তু তার অবস্থার পরিবর্তনকে বাধা দেয়, সেই ধর্মটাকে বলা হবে জাড্য। এবার যখন জাড্য হচ্ছে, তাহলে জাড্য দুই প্রকারের। একটা হবে গতিজাড্য আর একটা হবে স্থিতিজাড্য। গতিজাড্য কাকে বলবো? গতিজাড্য বলা হবে যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু তার গতি অবস্থা সর্বদা বজায় রাখতে চায়। যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু তার গতীয় অবস্থা সর্বদা বজায় রাখতে চায়, সেই ধর্মকে বলা হবে গতিজাড্য।
সেরকম স্থিতিজাড্য কাকে বলবো? যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকে বলা হবে স্থিতিজাড্য। তাহলে এটা কি হলো? যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চায় বা তার গতিশীলতার পরিবর্তনকে বাধা দেয়, সেই ধর্মটাকে বলা হবে গতিজাড্য। আর যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় বা তার স্থিতিশীলতা ধর্মটাকে কি করবে? ধর্ম পরিবর্তনকে বাধা দেবে, সেটাকে বলা হবে তার স্থিতিজাড্য। এবার গতিজাড্য আর স্থিতিজাড্যের উদাহরণ কি? গতিজাড্যের উদাহরণ হচ্ছে যে দৌড় প্রতিযোগিতায় বা লং জাম্প প্রতিযোগিতায় কি করা হয়? লং জাম্প প্রতিযোগিতায় প্রতিযোগী দূর থেকে দৌড়ে আসে কেন? যদি আমি বলি তাহলে হবে যে দূর থেকে যদি দৌড়ে আসে তাহলে তার মধ্যে কোন জাড্য স্থির হচ্ছে? গতিজাড্য স্থির হচ্ছে। তাহলে গতিজাড্যের জন্য কি করতে চাইবে? আরো অনেক দূর লাফিয়ে যেতে পারবে। তাহলে গতিজাড্যের জন্য তার এরকম লং জাম্প প্রতিযোগিতায় সে অনেক দূর অব্দি লাফাতে পারে। বা দৌড় প্রতিযোগিতায় যে প্রতিযোগীরা থাকে তাহলে তারা যেখানে শেষ বা যেখানে সমাপ্ত সীমা সেইখানে না থেমে আরো কিছুটা দৌড়ে যায় কেন? কারণ হচ্ছে যে তারা যখন দৌড়াতে শুরু করে তাহলে তাদের মধ্যে কোন জাড্য চলে আসে? গতিজাড্য আসে। তাহলে গতিজাড্যের জন্য তারা আরো কি করে? কিছুটা দূর আরো এগিয়ে যেতে চায়। তাছাড়া ফ্যানে যে সুইচ বন্ধ করে দেওয়ার পরও ফ্যান ঘুরতে থাকে কেন? কারণ হচ্ছে যে যখন আমরা সুইচটা বন্ধ করে দিলাম তাহলে কি হলো? ফ্যানটা যেহেতু ঘুরছিল তাহলে তার মধ্যে কি ছিল? গতিজাড্য ছিল। তাহলে গতিজাড্যের জন্য সেটা ঘুরতে থাকে এবং বায়ুজনিত বাধার কারণে সে কিছুক্ষণ পরে কি হবে? আবার স্থির হয়ে যাবে। তাছাড়া আরেকটা বলবো যে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? কারণ হচ্ছে যখন গাড়ি চলমান ছিল তখন যাত্রীর সমস্ত দেহের পুরো অংশটা কি ছিল? গাড়ির সাথে গতিশীল ছিল। যখন এই ব্রেক কষা হলো তখন কি হলো? গাড়ির সংলগ্ন অংশ তো থেমে গেল, কিন্তু উপরের অংশ তো গাড়ি সংলগ্ন নেই। তার জন্য কি হবে? যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে। এটা হলো গতিজাড্যের উদাহরণ। এবার হবে স্থিতিজাড্য। স্থিতিজাড্যের উদাহরণ হবে যে গাড়ির ক্ষেত্রে বলি যে হঠাৎ থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলো। তাহলে গাড়ি যখন থেমেছিল মানে কি? স্থির ছিল, যাত্রীটাও স্থির ছিল। হঠাৎ চলতে শুরু করলো, যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে গেল। তাই স্থিতিজাড্যের জন্য হলো। দ্বিতীয়ত, কম্বল থেকে ধুলো ঝাড়া। কম্বলটা যখন স্থির ছিল তখন কি ছিল? কম্বলের মধ্যে সমস্ত ধূলিকণাও কি আছে? স্থির আছে। যখন কম্বলে এবার মারা হলো তাহলে তার মধ্যে এই অংশটার মধ্যে কি হলো? গতি সৃষ্টি হলো। তাহলে গতিজাড্যের জন্য ওই কম্বলটা ওইদিকে সরে গেল, কিন্তু ওই ধূলিকণাগুলো স্থিতিজাড্যের জন্য ওই একই জায়গাতে থেকে গেল। যখন একই জায়গা থেকে যাবে তখন কি হলো? কম্বল তো সরে গেছে কিন্তু ধুলোটা আবার আস্তে আস্তে নিচে পড়ে যাবে। তাহলে এটা স্থিতিজাড্যের উদাহরণ। তাহলে এই সমস্ত উদাহরণগুলো তোমরা করে নেবে, বাড়িতে খাতায় লিখেও নেবে। এরপরে আসবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র তাহলে বিবৃত করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হবে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার। কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে ভর বেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে। কোন বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করবে ভর বেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেলাম? প্রথমটা হচ্ছে ভর বেগ কি পেলাম? 2 নম্বর কি পেলাম? ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বলের ধারণা পেলাম। বলের ধারণা যেখানে পাবো, ধরুন যে ভরবেগ পেয়েছি, বলের ধারণা পেয়েছি,
এবার এখানে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে বলের এককের পরিমাপ। বলের ধারণা যখন পাবো তাহলে এককের পরিমাপ পাবো। তাহলে কি পেলাম? প্রথমটা ভরবেগ পেলাম, বলের ধারণা পেলাম, বলের এককের পরিমাপও পেলাম। এবার হচ্ছে যে ভরবেগ কাকে বলে? ভরবেগ বলা হবে ভর ও বেগের সমন্বয়ে, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হবে ভর বেগ। ভর গুণিত বেগ। তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হবে ভর ও বেগ। গতিশীল বস্তু কেন বললাম? কারণ এখানে আগে থেকে কি ছিল? বেগ ছিল। তাহলে বেগ যদি আগে থেকে তাহলে থাকে তাহলে সেটা কি হবে? গতিশীল বস্তু। তাহলে গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হবে ভরবেগ। তাহলে ভরবেগকে প্রকাশ করা হবে, ভর যদি হয় এম আর বেগ যদি ভি হয় তাহলে ভরবেগ কত হলো? এম ভি। ভর বেগ, বেগ মানে ভেলোসিটি, আর স্পিড, স্পিড মানে ছিল দ্রুতি। যাই হোক ওটা ইংরেজি শব্দ। তাহলে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি। তাহলে ভর বেগ এম ভি। এবার হচ্ছে বলের ধারণা। তাহলে বলের ধারণাতে আরেকটা জিনিস বলছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র আবার একবার দেখে নেব, যে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, মানে বেগের পরিবর্তনের আবার কি বলেছে? হার বলেছে। তাহলে তার প্রাথমিক একটা বেগ ছিল, পরবর্তীতে আর একটা ভর বেগ হলো। তাহলে ভর বেগের পরিবর্তনের হার, ধরে নিলাম যে প্রাথমিক ভর বেগ এম ভি ওয়ান, অন্তিম ভর বেগ এম ভি টু। তাহলে প্রাথমিক ভরবেগ যদি এম ভি ওয়ান হয় এবং অন্তিম ভরবেগ যদি এম ভি টু হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান বাই টি। মানে কোনো কিছুর হার যদি প্রকাশ করা হয় তাহলে কার সাপেক্ষে প্রকাশ করবে? সময়ের সাপেক্ষে। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ মাইনাস ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তন হলো সময়ের সাপেক্ষে, তার জন্য ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এটা সমানুপাতিক কার সাথে হবে? এফ। তাহলে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে ভর বেগের পরিবর্তন ও সেদিকে ঘটবে। এখানে এম এর উপরে আমি তীর চিহ্ন দিইনি, কারণ হচ্ছে এম একটা স্কেলার রাশি, ভর স্কেলার রাশি। কিন্তু যারা যারা ভেক্টর রাশি তাদের একটা নির্দিষ্ট দিক থাকবে, যেমন আমরা সরণের ক্ষেত্রে দেখলাম, বেগের ক্ষেত্রে দেখেছি, ত্বরণের ক্ষেত্রে দেখলাম। তাহলে প্রত্যেকটা যেহেতু দিক আছে তার জন্য ওই দিকটা কার উপরে প্রকাশ হলো? ভি এর উপরে। এখানেও ভি এর উপরে, কিন্তু এর উপরে হয়নি। তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, যে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন ও সেদিকে ঘটবে। এটা হচ্ছে বলের ধারণা। তাহলে এখানে আমরা জিনিস একটা দেখতে পাবো, সেটা হচ্ছে যে এফ প্রপোর্শনাল টু এম ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। এম কমন নিলাম, তাছাড়া আমি বলতে পারবো যে এম কমন অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, মানে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এটাকে আমরা বলতে পারবো ত্বরণ। তাহলে এটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে হয়ে যাবে এফ প্রপোর্শনাল টু এম এ। তাহলে এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, এফ সমান হচ্ছে এম এ। এখান থেকে বলের একক সমূহ পাওয়া যাবে,
যে বলের সংজ্ঞাতে কি বললাম, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বস্তুকে স্থির, গতিশীল বস্তুর দিক পরিবর্তন এবং কোনো বস্তুর আকৃতি পরিবর্তন করাকে বলা হবে বল। এবার এই বলটাই হচ্ছে সেটা। এবার এর সাথে দেখা যাচ্ছে যে এখানে কি আছে, ভর আছে আর ত্বরণ আছে। ত্বরণের একক আমি কি বলেছিলাম, সিজিএস একক সেমি পার সেকেন্ড স্কয়ার, আর এসআই একক বলেছিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলের একক হবে সিজিএস একক। তাহলে সিজিএস এককে ভরের একক কি, গ্রাম, ইনটু এর একক কি ছিল, সিজিএস একক সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হবে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। আর এটাকে বলা হবে ডাই। সিজিএস একক, বলের সিজিএস একক তাহলে কি হলো, গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার, গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার, এটাকে বলা হবে ডাই। সেরকম ভাবে যে এসআই এককে যদি লিখি, তাহলে এসআই এককে যদি লিখি তাহলে কি হবে, F proportional to MA। তাহলে এখানে M এসআই এককে কেজি, এসআই এককে ভরের একক হচ্ছে কেজি, আর এটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, বা এটাকে বলা হবে নিউটন। তাহলে বলের সিজিএস একক, এসআই একক হচ্ছে ডাইন, আর সিজিএস একক হচ্ছে নিউটন। তাহলে বলের এককগুলো পরিমাপ পেয়ে গেলাম কোথা থেকে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে এখানে দ্বিতীয় গতিসূত্রতে কি বললো আরেকবার দেখে নেব, যে ভরবেগের কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে। তাহলে প্রাথমিক ভরবেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হবে ভরবেগ। তাহলে ভরবেগ মানে কি আছে, ভর আছে আর বেগ আছে, তাহলে এটা প্রাথমিক ভরবেগ, যে প্রাথমিক বেগ আছে। ভরবেগ অন্তিম ভরবেগ, তাহলে ভর ইন্টু অন্তিম বেগ। তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময়, মানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন ও সেদিকেই ঘটবে। এবার সেখান থেকে আমি লিখে দিলাম এই লাইনটা, F proportional to M কমন নিলাম। M যদি কমন নিই তাহলে V2 V1 বাই T। এবার এটা হয়ে যাচ্ছে কিসের, ত্বরণের সংজ্ঞা, যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সেটাকে কি বললাম, ত্বরণ। তাহলে F proportional to MA, এটাও ত্বরণটা কি আছে, বেগ আছে, মানে তার জন্য ভেক্টর আছে। তাহলে এখান থেকে F সমান হয়ে F proportional হয়ে যাচ্ছে MA। এবার এখানে MA এর আমরা দুটো একক আলাদা আলাদা জানি, যে ভর আছে আর ত্বরণ আছে। তাহলে ত্বরণের ক্ষেত্রে সিজিএস একক, ভরের ক্ষেত্রে সিজিএস একক প্রকাশ করে দিয়ে পেলাম ডাই, বলের সিজিএস একক। আর এসআই একক পেলাম, যে ভরের এসআই একক কেজি আর ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তার জন্য পেয়ে গেলাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে সেটা হয়ে গেল নিউটন। এটা হচ্ছে বলের সিজিএস ও এসআই একক সমূহ। এবার হচ্ছে তাহলে আমরা সংজ্ঞা কি করে বলতে পারবো, যে বলের এককগুলো কাকে বলবো, যেমন নিউটন কাকে বলবো বা ডাইন কাকে বলবো। তাহলে নিউটন ও ডাইনেরও সংজ্ঞা হবে। তাহলে প্রথমে নিউটন এটাই বলি। নিউটন এক্ষেত্রে কি ছিল, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে বলতে পারবো যে 1 কেজি ভরের বস্তুর উপরে যে পরিমাণে বল প্রযুক্ত হলে, 1 কেজি ভরের বস্তুর উপরে যে পরিমাণে বল প্রযুক্ত হলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, সেই পরিমাণে বলকে বলা হবে 1 নিউটন। আরেকবার, যে 1 কেজি ভরের বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণে বল প্রযুক্ত করতে হয়, বা 1 কেজি ভরের বস্তুর উপরে যে পরিমাণে বল প্রযুক্ত করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, সেই পরিমাণে বলকে বলা হবে 1 নিউটন। একই রকম ভাবে 1 গ্রাম ভরের বস্তুর উপরে যে পরিমাণে বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, সেই পরিমাণে বলকে বলা হবে 1 ডাই।
এবার হচ্ছে ডাইন আর নিউট্রনের মধ্যে কি সম্পর্ক। ডাইন আর নিউট্রনের মধ্যে সম্পর্ক হবে যে এসআই এককে যদি আমি লিখে নিই তাহলে কেজি গুণিত, এখানে যদি নিউটন লিখি কেজি গুণিত মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম, আর 1 মিটার সমান হচ্ছে 100 সেমি, আর সেকেন্ড স্কোয়ার তো সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। তাহলে 1000 গুণিত 100 গুণিত গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 2 3 4 5টা, তাহলে 10 টু দি পাওয়ার 5। এবার এটা দেখো, এটা সমান কি আছে, ডাই। তাহলে 1 নিউটন সমান হবে 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা হচ্ছে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, যে বলের এসআই একক আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক। এটা করে নেবে। এখান থেকে একরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে সমান ভর বিশিষ্ট দুটো বস্তু আছে, সমান ভরবেগ বিশিষ্ট, ভর না, সমান ভরবেগ বিশিষ্ট দুটো বস্তু আছে, মানে ভরবেগ সমান। তাহলে এম ভি, এটাও এম ভি। এবার বলেছে যে এদের যদি ভরের পার্থক্য হয়, একটা M1 ধরে নাও যে ছোট বড় আছে, M2 ছোট আছে, সমান ভরবেগ বিশিষ্ট দুটো বস্তু, তার মধ্যে একটা হালকা বস্তু আর একটা হালকা বস্তু, একটা ভারী বস্তু, তাহলে কার ক্ষেত্রে বেগের পরিমাণ বেশি হবে। এবার এখানে দেখো এমভি যদি 5 হয়, উদাহরণ দিই, আর একটা এমভি সমান 5। এবার একটা যদি ভর ধরলাম যে M2 সমান হচ্ছে 1, M1 সমান হচ্ছে 5, তাহলে প্রথম ক্ষেত্রে দেখে নিব যে এর ক্ষেত্রে যদি M2 হয় তাহলে V সমান কত, 5/1, তাহলে 5 একক। এর ক্ষেত্রে দেখে নিব যে M সমান M1 ইন্টু V বাই ইন্টু 5, তাহলে এর ক্ষেত্রে V সমান কত পাবো, 5/5, যেহেতু M1 সমান কত আছে, 5 আছে, তাহলে V সমান কত পেলাম, V সমান পেলাম 1। তাহলে হালকা বস্তুর ক্ষেত্রে দেখলাম যে 5 একক বেগ পাচ্ছে, কিন্তু ভারী বস্তুর ক্ষেত্রে 1 একক বেগ পাচ্ছে। আর একবার দেখো যে যদি ভরবেগ সমান হয় বা সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা বস্তু আর একটি ভারী বস্তুর মধ্যে কার বেগ বেশি হবে, তাহলে যে বস্তুটা হালকা তার বেগ বেশি, যে বস্তুটা ভারী তার বেগ কম। এই ফলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে, নিউটনের তৃতীয় গতিসূত্র বলবে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে সমান ও বিপরীত যদি প্রতিক্রিয়া হয়, তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া কাকে বলবো, ক্রিয়া বলা হবে যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে তাকে বলা হবে ক্রিয়া, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে তাদেরকে বলা হবে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া, প্রতিক্রিয়া, তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে তাকে বলা হবে ক্রিয়া, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপরে যে বল প্রয়োগ করা হবে করবে তাকে বলা হবে প্রতিক্রিয়া। এদের বৈশিষ্ট্য কি হবে, এদের বৈশিষ্ট্য হবে যে একটা যদি অস্তিত্ব না থাকে তাহলে অন্যটার অস্তিত্ব থাকবে না। যেমন যদি ক্রিয়া না হয় তাহলে প্রতিক্রিয়া হবে না, আর যদি প্রতিক্রিয়া না হয় তাহলে ক্রিয়া হবে না। 2 নম্বর, 1 নম্বর তাহলে কি হলো, অস্তিত্ব। 2 নম্বর যে ক্রিয়া যতক্ষণ স্থায়ী থাকবে, মানে একটা বস্তুর উপর যতক্ষণ ধরে আমি ক্রিয়া করব প্রতিক্রিয়াও ঠিক ততক্ষণ ধরে স্থায়ী থাকবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট স্থায়িত্ব।
যে 1 নম্বর পয়েন্ট কি হলো, অস্তিত্ব, যে ক্রিয়া যদি না থাকে তাহলে প্রতিক্রিয়া থাকবে না, প্রতিক্রিয়া না থাকলে ক্রিয়া থাকবে না। স্থায়িত্ব, ক্রিয়া যতক্ষণ স্থায়ী থাকবে প্রতিক্রিয়া ঠিক ততক্ষণ স্থায়ী থাকবে। 3 নম্বর, ক্রিয়া প্রতিক্রিয়া দুটি আলাদা আলাদা বস্তুর উপরে প্রযুক্ত হয়। ক্রিয়া প্রতিক্রিয়া যেমন ধরে নাও যে আমি বোর্ডের উপরে ক্রিয়া করেছি, তাহলে বোর্ডটা আমার হাতের উপরে করেছে, প্রতিক্রিয়া, তাহলে ক্রিয়া হলো বোর্ডের উপরে, প্রতিক্রিয়া হলো হাতের উপরে, তাহলে আলাদা আলাদা বস্তুর উপরে। চার নম্বর হচ্ছে যে যেহেতু এরা আলাদা আলাদা বস্তুর উপরে প্রযুক্ত হয়, তার জন্য এদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হতে পারে না। সাম্য প্রতিষ্ঠা মানে হচ্ছে যে ধর নাও যে তুমি চেয়ারের উপরে বসে চেয়ারকে তুলছো, চেয়ারের উপরে বসলে আবার চেয়ারকেই তুলছো, পা উঠিয়ে বসে আছো আবার চেয়ারকে তোলার চেষ্টা করছো, তাহলে এবার দেখতে পাবে যে না চেয়ারের কোনো পরিবর্তন হয়েছে না তোমার কোনো পরিবর্তন হয়েছে। তাহলে এইখানে কেন এরকম হলো, কারণটা হচ্ছে যে তুমি ক্রিয়া কোথায় করে আসো, চেয়ারের উপরে, আবার তুলছো কাকে, চেয়ারকে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া একটা বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে, তার জন্য সেখানে কি প্রতিষ্ঠা হচ্ছে, সাম্য প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু এখানে আমি হাঁটি কিভাবে বা চলাফেরা করি কিভাবে, যে আমি ক্রিয়া করলাম কোথায়, মাটিতে, প্রতিক্রিয়া কোথায় হলো, আমার পায়ে, তার জন্য আমি চলাফেরা করতে পারলাম, মানে এখানে সাম্য প্রতিষ্ঠা হলো না। যদি সাম্য প্রতিষ্ঠা হতো তাহলে আমরা নড়াচড়া করতে পারতাম না। তাহলে প্রথম পয়েন্ট অস্তিত্ব, ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া থাকবে না, প্রতিক্রিয়া না থাকলে ক্রিয়া থাকবে না। স্থায়িত্ব, ক্রিয়া যতক্ষণ স্থায়ী হবে প্রতিক্রিয়া ঠিক ততক্ষণ স্থায়ী হবে। 3 নম্বর আলাদা আলাদা অবস্থা, যে ক্রিয়া যে আলাদা আলাদা বিন্দু, যে ক্রিয়া যে বিন্দুতে প্রযুক্ত হবে প্রতিক্রিয়া ঠিক বিপরীত বিন্দুতে প্রযুক্ত হবে। এবার আলাদা আলাদা হওয়ার জন্য এদের কি হয়, এদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হতে পারে না। এর বেশ কয়েকটা উদাহরণ আছে, সেই সমস্ত উদাহরণগুলো তোমরা করে নিয়ে আসবে। যেমন প্রথমটা হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়া, যে নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছনের দিকে হেলে পড়ে কেন, বা তুমি একটা ধাক্কা অনুভব করো কেন। এরকম এখানে হবে যে যখন তুমি নৌকাতে লাফ ঝাঁপ বল প্রয়োগ করলে, মানে ক্রিয়া করলে, তখন কি হলো, নৌকা পিছনের দিকে সরে গেল, ঠিক পিছনের দিকে সরে থেকে আবার সামনের দিকে এসে তোমাকে প্রতিক্রিয়া দিল এবং তুমি লাফ দিয়ে ডাঙায় চলে এলে, প্রথমটা। দ্বিতীয়টা হবে হাঁটা, যে আমরা যখন হাঁটি তখন কি হয়, মাটিতে একটা বল প্রয়োগ করি, ক্রিয়া করি, প্রতিক্রিয়া স্বরূপ কি করে, মাটি আমার পায়ের উপরে দেয় বলে আমরা চলাফেরা করতে পারি। এছাড়াও বিভিন্ন উদাহরণ আছে, বই দেখে নেবে, সেগুলো করে নিয়ে আসবে। আজকে এতটাই থাক। আমাকে বেশ কয়েকজন বলতে 2-3 জনই দেয় উত্তরগুলো করে দিয়ে, আর বাকিরা করে দেয় না। ডেসক্রিপশনে প্রত্যেকটা প্রশ্ন আমি লিখে দিই, সেই প্রশ্নের উত্তরগুলো করে নিবে। উত্তর করার পরে আমাকে আবার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে।